আসসালামু আলাইকুম। তো ধারাবাহিক তামাদি আইন চলতেছে আমাদের সেকশন বাই সেকশন বার কাউন্সিলের পরীক্ষার্থীদের জন্য। তো আমরা তামাদি আইনের মোটামুটি 1 নম্বর সেকশন থেকে নিয়ে 28 নম্বর সেকশন পর্যন্ত মোটামুটি 8টা ছোট ছোট ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমরা 29 নম্বর সেকশনটা পড়ব। এর মূল কাহিনীটা হচ্ছে তামাদি আইন কোথায় প্রযোজ্য না। তো এইটার সাথে আমরা একটা জাস্ট ছোট্ট টেকনিক দিয়ে দেই যে যখনই আপনি তামাদি আইনটা পড়বেন চিন্তা করবেন যে এই তামাদি আইন কোথায় প্রযোজ্য আর কোথায় প্রযোজ্য না। অনেক ক্ষেত্রে টোটাল আইনটাই প্রযোজ্য হয় না, অনেক ক্ষেত্রে কিছু সেকশন প্রযোজ্য হয় না। তো প্রথমে আমরা যখন তামাদি আইনের 1 নম্বর সেকশন পড়ি সেখানে শর্ট টাইটেল, এক্সটেন্ড এবং কুমেন্সমেন্ট দেওয়া থাকে। যে আইনের নাম লিমিটেশন অ্যাক্ট 1908। আইনটা আমাদের সারা বাংলাদেশে প্রযোজ্য। আইনটা 1909 সালের জানুয়ারির 1 তারিখ থেকে প্রযোজ্য, এটা আমরা সেকশন 1 থেকে জানি। কিন্তু যখন আমরা সেকশন 10 পড়ি সেক্ষেত্রে আমাদেরকে বলে যে যে কোনো প্রকার ট্রাস্ট, এক্সপ্রেস ট্রাস্ট, ট্রাস্টি যারা আছেন এদের রিপ্রেজেন্টেটিভ অথবা এসআইনির বিরুদ্ধে ওই ট্রাস্টের সম্পত্তির যে আয় ব্যয়ের হিসাব, এইগুলো রিলেটেড যেই কোনো প্রকার মামলার ক্ষেত্রে সময়ের দৈর্ঘ্যে বাড়িতে হবে না, মানে তামাদি আইনটা সেখানে প্রযোজ্য না ট্রাস্টের ক্ষেত্রে। তাহলে দুটো জিনিস আমরা জেনে গেলাম। আর আজকের আলোচনায় আমরা দেখি যে 4টা কথা বলা আছে যে এই 4 জায়গায় আমাদের লিমিটেশন একটা প্রযোজ্য না। তো চলুন এখান থেকে মাঝে মধ্যে এমসিকিউ আমাদের জন্য চলে আসে, আমরা যদি একটু যত্ন সহকারে পড়ি বুঝি আমাদের জন্য ইজি হবে, অতটা কঠিন কিছু না। এটা হচ্ছে আমাদের পার্ট নাম্বার 5। এখানে বলে যে সেভিং মানে এই আইন আর কোন কোন আইনকে প্রভাবিত করে না, আর রিপিল মানে হচ্ছে এই আইন কোন কোন আইনকে বাতিল করতেছে। তো এখানে সর্বপ্রথম রিপিল বলতেছে 30 আর আমাদের যেই 31, এই দুইটা ধারা রিপিল করা হয়েছে 1930 সালে, আর 32 নম্বর ধারা রিপিল হয়ে গেছে 1914 সালে। তো এটা আমাদের পড়ার দরকার নাই, জাস্ট একটু আমরা জেনে নিলাম। আর টোটাল যদি বলা হয় যে তামাদি আইন কয়টা ধারা আছে, তো সেটা আমাদের কয়টা হবে, 32টা ধারা। বর্তমানে কয়টার অস্তিত্ব আছে, 29টার অস্তিত্ব আছে। তো সেভিংয়ে দেখেন যে সর্বপ্রথম আমাদের 29-এ বলতেছে যে নাথিং ইন দিস অ্যাক্ট শেল অ্যাফেক্ট সেকশন 25 অফ কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, অর্থাৎ চুক্তি আইনের 25 ধারাকে প্রভাবিত করবে না। তাহলে এই চুক্তি আইনের 25 ধারা কি আছে, এই জিনিসটা যদি আপনি একবার জানেন সারা জীবনে কি আপনি এটা ভুলবেন? কখনোই ভুলবেন না। চুক্তি আইনের 25 ধারা পড়লে আপনি পড়বেন যে চুক্তি আইনের কথা হচ্ছে প্রতিটা চুক্তির জন্য একটা কনসিডারেশন দরকার। আর 25 ধারা বলে যে নিচের এই 3টা ক্ষেত্রে কনসিডারেশন না থাকলেও চুক্তি বৈধ হবে। ওই বৈধতা দিচ্ছে চুক্তি আইনের 25 ধারা, যে কনসিডারেশন ছাড়া। সেখানে 1 নম্বরে যেটা বলতেছে যে সেখানে হচ্ছে ন্যাচারাল লাভ এবং অ্যাফেকশনের কারণে যদি আমরা কাউকে কোনো কিছু দেওয়ার চুক্তি করি, সেখানে যদিও কনসিডারেশন না থাকে আর ওই দেওয়ার কথাটা আমাদের লিখিত হয়, রেজিস্টার্ডকৃত হয়, তাহলে ওইখানে কনসিডারেশন না থাকলে ওইটা বৈধ। যেমন আপনার বাবা আপনাকে সম্পত্তি হাবা করে দিল, রেজিস্টার্ড দলিলে দিল, দান করে দিল, তো এইটা এখানে কোনো চুক্তি না, কোনো কনসিডারেশন নাই, তারপরে ওইটা বৈধ হবে। 2 নম্বরে আসি, সেটা আমাদেরকে যেটা বলতেছে সেটা হচ্ছে যে আপনার জন্য কেউ কোনো কাজ করেছে, পূর্বে কেউ আপনার জন্য কিছু করেছে, ভলেন্টিয়ারি করেছে, কেউ আপনার সেবা যত্ন করেছে, আপনাকে সাহায্য করেছে, হেল্প করেছে, আজকে আপনি তাকে কিছু দিতে চাচ্ছেন। পূর্বে আপনার জন্য কেউ কাজ করেছে, আজকে আপনি তাকে দিতে চাচ্ছেন, তো এটা বৈধ, কোনো সমস্যা নাই, এখানে কনসিডারেশনের দরকার নেই, আপনি দিতে পারেন। যেমন আমরা হ্যাবাবিলে আওয়াজ দলিল করে সম্পত্তি দিয়ে দেই, সমস্যা নেই। তবে 3 নম্বর একটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে যেই টাকা পয়সার ক্ষেত্রে লেনদেনগুলো, যেই দাবিগুলা তামাদি হয়ে গেছে, মানে 3 বছরের বেশি হয়ে গেছে, এখন আর ওই টাকা আইনগতভাবে আদায় করতে পারবেন না। এখন আপনি লিখিত দিচ্ছেন যে আপনি টাকাটা পরিশোধ করে দিবেন, এই যে আপনি লিখিত দিলেন, এর বিপরীতে তো কোনো কনসিডারেশন নাই, তারপরে ওই লিখিতটা বৈধ হবে, নতুন করে তামাদি সেখানে শুরু হবে। নর্মাল তামাদি প্রযোজ্য হইতো যদি আপনি কি করতেন, ওই যে নির্দিষ্ট তামাদি শেষ হওয়ার পূর্বেই লিখিত দিতেন। এই 3টা জিনিসকে অনুমতি দেয় চুক্তি আইনের 25 ধারা। তো এই জন্য বলতেছে যে ভাই চুক্তি আইনের 25 ধারার উপর তামাদি আইনের কোনো ইফেক্ট নাই। 2 নম্বর হচ্ছে বিশেষ আইন। এই বিশেষ আইনগুলোর ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হবে কিনা। তো এখানে বলতেছে যে যদি বিশেষ আইনে তামাদের শিডিউলে যে সময়সীমা দেওয়া আছে এর চাইতে ভিন্ন সময়সীমা দেওয়া থাকে, তাহলে সেই ফার্স্ট শিডিউলের চাইতে ভিন্ন সময়সীমা প্রযোজ্য হবে।
তবে দ্য প্রভিশন অফ সেকশন 3 শেল অ্যাপ্লাই, 3 নম্বর সেকশনটা তামাদি আইনের যে তামাদি শেষে আসলে খারিজ হয়ে যাবে, এটা সেখানে প্রযোজ্য হবে। যে এটা এমনভাবে প্রযোজ্য হবে যেমন ওইটা ওই বিশেষ আইনি শিডিউলে দেওয়া আছে এইরকম করে। আর ফর দ্য পারপাস অফ ডিটারমিনিং এনি পিরিয়ড অফ লিমিটেশন প্রেসক্রাইব এনি সুট আপিল অর অ্যাপ্লিকেশন বাই এনি স্পেশাল ল। 1 নম্বরে যেটা এখন আমাদেরকে বলতেছে, যা প্রভিশন কন্টেইন ইন সেকশন 4, মানে শেষ দিনে আদালত বন্ধ থাকলে কি হবে। এরপরে 9 থেকে 18 কি আছে 9 নম্বরে, অবিরাম চলন, ট্রাস্ট, বিদেশি চুক্তি, সময় গণনা, বিদেশে থাকলে, ভুল আদালত, আদালতের নিষেধাজ্ঞা থাকলে, এরপরে হচ্ছে ডিক্রি জারিতে বিক্রি, এরপরে হচ্ছে মারা গেলে মৃত্যুর ফলাফল, এর হচ্ছে প্রতারণার ফলাফল। এই সেকশনগুলো যদি সুস্পষ্টভাবে উল্লেখ করা থাকে যেগুলো প্রযোজ্য হবে না, তবেই প্রযোজ্য হবে না, না হলে কিন্তু বাই ডিফল্ট প্রযোজ্য হবে। আরেকটা হচ্ছে সেকশন 22 বাদী বিবাদী যুক্ত করা, এটাও প্রযোজ্য হবে না যদি উল্লেখ করা থাকে। আর বাকি যেই সেকশনগুলো আছে ওই সেকশনগুলা প্রযোজ্য হবে না। রিমেনিং প্রভিশন অফ দিস অ্যাক্ট শেল নট অ্যাপ্লাই। ওই জন্য বারবারই প্রশ্ন আসে তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য হবে কিনা, কথা হচ্ছে যে না ভাই প্রযোজ্য হবে না যদি স্পষ্ট উল্লেখ করা না থাকে। এরপরে নাথিং ইন দিস অ্যাক্ট শেল অ্যাপ্লাই টু সুট আন্ডার দ্য ডিভোর্স অ্যাক্ট 1861, এই সালটাও লিখে রাখেন, এটা খ্রিস্টান ডিভোর্স অ্যাক্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। তারপরে বলতেছে সেকশন 26 এবং 27 দ্য ডেফিনেশন অফ ইজমেন্ট, এই তামাদি আইনের যে লিমিটেশন অ্যাক্টের যে দুইটা ধারা আছে 26 এবং 27, আর হচ্ছে ডেফিনেশন। ইন দ্য সেকশন 2 শেল নট অ্যাপ্লাই কেস অ্যারাইজিং দ্য টেরিটরি হুইচ দ্য ইজমেন্ট অ্যাক্ট 1882 মে ফর দ্য টাইম বিং এক্সটেন্ড, বর্তমানে বাংলাদেশে সুখাধিকার আইন প্রযোজ্য, ওইখানে আমাদের বাংলাদেশে তামাদি আইনের এই যে 26 ধারা 27 ধারা প্রযোজ্য না। আমাদের মামলা করলে কোনটা করতে হবে, আমাদের গিয়ে ইজমেন্ট অ্যাক্টের অধীনে। এই কয়েকটা জিনিসই মনে রাখবেন। তো বন্ধুরা দেখেন যে আসলে আইন কিন্তু অতটা কঠিন না। আমরা যদি আইনটাকে ভালো করে একটু পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, বুঝে যদি একটু পড়ি, যে কোনো প্রকারের প্রশ্ন আসুক আমরা কিন্তু অ্যান্সারটা করতে পারবো। এই যে তামাদি আইন জাস্ট মাত্র 29টা সেকশন, আপনি যদি জাস্ট একটু সময় নিয়ে সেকশনের হেডিংগুলো একবার বুঝেন, ভিতরেরটাও অলরেডি বুঝে যাবেন। যেমন আমরা যদি 2 মিনিটে আপনাদের শেষ করে দিতে পারি। 1 নম্বর সেকশন আইনের নাম, কবে কোথায় প্রযোজ্য, কবে প্রযোজ্য। 2 নম্বরে ডেফিনেশন দেওয়া আছে। 3 নম্বরে মামলা তামাদি শেষে আসলে খারিজ হবে। 4 নম্বরে আদালত বন্ধ থাকলে কি হবে। 5 নম্বরে সময় বর্ধিত করা যায়। 6 নম্বরে লিগ্যাল ডিসেবিলিটি। 7 নম্বরে একাধিক ব্যক্তির ডিসেবিলিটি। 8 নম্বরে বিশেষ ব্যতিক্রম। 9 নম্বরে সময়ের অবিরাম চলন। 10 নম্বরে ট্রাস্ট। 11 নম্বরে বিদেশি চুক্তি। 12 নম্বরে লিগাল কার্যধারায় যে সময় ব্যয় হয় ওইটা বাদ দিব। 13তে বিবাদী বিদেশে থাকার সময় বাদ দিব। 14তে ভুল আদালতে মামলার সময় বাদ দিব। 15তে আমরা আদালতে নিষেধাজ্ঞা থাকলে সে সময়টা বাদ দিব। 16তে সেল এক্সিকিউশনের সময়টা বাদ দিব। 17তে বিবাদী মারা গেলে কখন শুরু হবে সেটা আলোচনা করে। 18তে প্রতারণা হইলে সেটা আলোচনা করে। 19এ আমরা অ্যাকনলেজমেন্ট দিলে তার ফলাফল আলোচনা করে। 20এ আমাদের ঋণের টাকা সুদের টাকা পরিশোধের ফলাফল আলোচনা করে। 21এ আমাদের অথরাইজড যে ডিউলি অথরাইজ এজেন্ট নিয়ে আলোচনা করে। 22এ বাদী বিবাদী যুক্ত করা। 23এ হচ্ছে কন্টিনিউয়াস অবিরাম চুক্তিভঙ্গ। 24এ বিশেষ ক্ষতি। 25এ হচ্ছে সময় গণনা গ্রেগরীয় ক্যালেন্ডার। 26এ হচ্ছে আমাদের সুখাধিকার। 27এ হচ্ছে সুখাধিকার গণনা। 28এ হচ্ছে সম্পত্তির অধিকার বিলুপ্তি। 29এ হচ্ছে সংরক্ষণ এবং সেভিং। এইভাবে আপনি একটু মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করেন, পরে ধীরে ধীরে বইটা খুলেন, বিস্তারিতটা পড়েন, কোনো ব্যাপার না। তামাদি আইন খুবই সহজ একটা আইন, খুবই সহজ, 10 মার্ক পাওয়াটা খুবই ইজি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।